অক্ষ বাটে। বিক্রমপুর থেকে একটি যুবক রামনারায়ণের কাছে এসেছে ন্যায়শাস্ত্র পড়তে। তার ইচ্ছা তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি গাধাধরী টিকা ধরে পড়ে। তার নাম প্রসন্ন। সে নবদ্বীপে এসেছিল গদাধর বংশীয় নৈয়ায়িক শ্রীরাম শিরোমণির মহাশয়ের চতুষ্পাটিতে ন্যায় পড়ার জন্য। তিনি নবদ্বীপের প্রধান অধ্যাপক। কিন্তু তাঁর চতুষ্পাটিতে তখন ৪৪ জন ছাত্র, কেউ আসাম দেশের, কেউ ত্রৈলঙ্গ দেশের, আবার কেউ বা মহীশূরের। তিনি প্রসন্নকে বলেন, তুমি এই চতুষ্পাটিতে উত্তম রূপে অধ্যয়ন করতে পাবে না, বরং বিদ্যানগরে গমন করো। তথায় জগদীশ বংশীয় এক পণ্ডিত আছেন। তিনি আমার মিত্র ও গুরু ভ্রাতা রামনারায়ণ তর্কালঙ্কার। তুমি তাঁর নিকট পাঠ গ্রহণ করো। ছেলেটি খুঁজে খুঁজে বিদ্যানগর চলে এসেছে। ভারী ভালো ছেলে। সংক্রান্তির আগে তার পাঠ শুরু হবে না। ততদিন তার কাজ হলো ছেলেদের ন্যায় ব্যাকরণাদি পড়ানো, কাউকে তর্কামৃত, কাউকে তর্ক সংগ্রহ, কাউকে আবার তর্ক সংগ্রহ দীপিকা বা অষ্টাধ্যায়। এই কাজ সে অতি যত্ন সহকারে করে। ছেলেটি যেমন দ্রষ্টব্য তেমন শ্রোতব্য, বোধহয় শ্রোতব্যই একটু বেশি। সে সুপুরুষ, শক্ত সমর্থ, কিন্তু তার ভাষা বোঝা ভারী মুশকিল। সবাই শুনে হেসে গড়িয়ে পড়ে। তার অবশ্য কোনো চ্যাদবোধ নেই। সে নিজের ভাষায় দিব্যি কথা বলে। প্রতিদিন ভোরে সে মুগুর ভাঁজে, দণ্ড বৈঠক দেয়। তাকে দেখে সত্যনারায়ণও অনুপ্রাণিত হয়েছেন। আজ থেকে বিদ্যানগরের ছেলেরা লঙ্কাবাড়িতে রোজ মল্লবিদ্যা চর্চা করবে। আজ শুক্লা অষ্টমী, শুক্রবার। সকালে লঙ্কাবাড়িতে আখড়ার মাটি তৈরি হয়েছে। 4 গজ বাহু বিশিষ্ট একটি বর্গাকার স্থান নির্বাচন করে মাটি কোপানো হয়েছে সেই ভোর থেকে। মাটি নরম হয়ে যাওয়ার পর প্রায় 1/2 মণ হলুদ, 5 সের দুধ আর 7 সের সরিষার তেল মেশানো হয়েছে তার সাথে। এইভাবে প্রথমে প্রস্তুত হয়েছে অক্ষপাট। 2টো ভারী কাঠের পাটায় দড়ি বেঁধে সেই দড়ি কাঁধে নিয়ে অক্ষপাটের উপরে বেশ কিছুক্ষণ চলেছেন সত্যনারায়ণ আর প্রসন্ন। কার্তিক গণেশও পাটা চালিয়েছে আরও কিছুক্ষণ। ফলে মাটি নরম হয়ে গেছে। তারপর আঞ্জনেয় পূজা। এই পূজায় মেয়েদের প্রবেশ নিষেধ। অঘ্রাণের শীতেও ছেলেদের পরনে ছিল শুধু কৌপিন। গতকাল নিতাই মাটি, বাঁশ আর খড় দিয়ে ভারী সুন্দর একটা মন্দির বানিয়ে দিয়েছে অক্ষঘাটের পশ্চিম বাহুতে। পূর্বমুখী মন্দিরটি মাত্র 1.5 গজ উঁচু। তার মধ্যে দণ্ডায়মান পবনপুত্র। মৃন্ময় মূর্তিটি 1 হাতও হবে না। নিতাই ছেলেটার হাত আছে বটে। অদ্ভুত মূর্তি। অক্ষবাট তৈরি হওয়ার পর তাঁর সম্মুখে কার্তিক গণেশ হনুমৎ স্তব পাঠ করেছে। ওস্তাদজি গেয়েছেন শ্রীরাগে রচিত সেই আঞ্জনেয় ভজনটি। মুগুর গদা সব আগে থেকেই ছিল। সেগুলো পরিষ্কার করে পুজো করা হয়েছে। ওস্তাদজির গান শেষ হতেই ছেলের দল সারা গায়ে তেল মালিশ করে অক্ষবাটে নেমে পড়েছে। তাদের অধিকাংশ কৌপিন ভালো করে বাঁধতেই পারেনি, খুলে যায় অবস্থা। তবু কারো কোনো সংকোচ নেই। সবাই হাসছে, সুগন্ধি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই মাটি মল্লবটুদের কাছে অতি পবিত্রা, মাতৃস্বরূপা। কোথাও চোট পেলে এই মাটি ঔষধের কাজ করে। সবাইকে ব্যায়াম শেখাচ্ছেন সত্যনারায়ণ, প্রসন্ন আর ওস্তাদজি। প্রথম কয়েক মাস ছেলেরা গদা মুদগড়া দিতে হাত লাগাতে পারবে না। শুধু বিভিন্ন রকম দণ্ড, বৈঠক আর চাল অভ্যাস করতে হবে। আর অবশ্যই বিভিন্ন সহজ আসন করতে হবে। যাদের অভ্যাস আছে
তারা সব কিছুই করতে পারবেন। ওস্তাদজির নির্দেশে একটা উঁচু নিম গাছে দড়ি টাঙানো হয়েছে। বানরের মতো ওই দড়ি ধরে উঠতে নামতে হবে। প্রতিদিন মল্লদের প্রথম কাজ হলো আখড়ার মাটি কোপানো আর পাটা চালিয়ে মাটি সমান করা। আজ সকালে সবাইকে অবাক করে দিয়েছেন ওস্তাদজি। এখানে মল্লবীররা প্রত্যেকে সাধারণ দণ্ড জানেন, প্রসন্ন চক্রদণ্ড ইত্যাদিও জানে। ওস্তাদজি সকলকে শেখালেন হনুমান দণ্ড। इसी में, हाँ, इसको 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 मोड़िए, हाँ, और ये जो पैर है इसको सीधा रहेगा, ये सीधा रहेगा, हाँ, नीचे जाइए, हाथ के ऊपर, हाथ के ऊपर। বঙ্গদেশীয়রা এই দণ্ডটি জানেন না, পশ্চিমে এর প্রচলন আছে। এটি অভ্যেস করা বেশ কঠিন, নতুনদের পক্ষে তো প্রায় অসম্ভব। প্রসন্নর মতো স্বাস্থ্যবান যুবকও 10 বার করে হাঁপিয়ে গেল। অবশ্য সে ভোর থেকে পরিশ্রম করছে, ক্লান্ত হয়ে পড়েছে। দুপুরে আহার করে ওস্তাদজি চলে গেলেন। ছেলেরা এত উৎসাহ পেয়েছে যে তারা দুপুরে অক্ষবাটেই শুয়ে ঘুমিয়ে পড়ল। তাদের সারা শরীরে তখন ক্লান্তি আর মাটি মাখামাখি। বিকেল হওয়ার একটু আগে নিতাই চুপচাপ কেটে পড়ল। তাকে আবার আর জঙ্গলে খেলতে যেতে হবে। সে মানুষ খেলুড়েদের আর তেমন পছন্দ করছে না ইদানিং। যদিও ছেলেরা আখড়ায় থাকলে মহিলাদের আসার নিয়ম নেই, তবু চন্দ্রমণি দেবী সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে সেখানে চলে এলেন। ছেলেগুলো হা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। তিনি সব কটাকে ঠেলে জাগালেন। তিনুর আবার সাংঘাতিক ঘুম, তাকে প্রায় চুল ধরে টেনে তুলতে হলো। কার্তিক গণেশও ভালোই ঘুমিয়েছে। ছেলেদের মধ্যে অনেকে বলে উঠল, বড় মা ক্ষুধা পেয়েছে। তিনি বললেন, তুলসী তলায় সন্ধ্যার প্রদীপটা আগে দেনি, তারপর দেবো তোদের মুড়ি নারিকেল। ছেলেরা হই হই করে উঠল। সকালে বোঝা যায়নি, দণ্ড বৈঠক করে ওদের শরীরে বেশ ব্যথা হয়েছে। শুধু প্রসন্নর কিচ্ছু হয়নি, তার ব্যায়াম না করলেই গায়ে ব্যথা হয়। চন্দ্রমণি যাওয়ার আগে পুরো আখড়াটা দেখে নিলেন এক নজরে। একটা ছেলে উধাও। তিনি জিজ্ঞেস করলেন, নেতাই কোথা গেল রে? ওরা এর ওর মুখ চেয়ে বলল, জানি নে বড় মা। নিতাইয়ের হাবভাব ওদের আজকাল ভালো ঠেকছে না। বড় মা ভুরুটা সামান্য কুঁচকে তুলসী তলায় চলে গেলেন। নিতাই কিছু না খেয়ে না বলে চলে গেল। বড় মা যাওয়ার পর ছেলেরা দীপ জ্বালালো পবনপুত্রের সামনে। কার্তিক গণেশের মা গেছেন তার বাপের বাড়ি পিঠে বানাতে। ছেলেদের মুড়ি মেঠাই দিয়ে চন্দ্রমণি গেলেন সত্যনারায়ণের ঘরে। তাকেও আশেপাশে দেখা যাচ্ছে না। সান্ধ্য পূজা দিতে হবে না লক্ষ্মী জনার্দন মন্দিরে? আসলে তিনিও তখন নাক ডেকে ঘুমাচ্ছিলেন। তারও গায়ে বেশ ব্যথা। বৌদিদি জোর করে তাকে ঘুম থেকে জাগানোর পর তিনি বললেন, বৌদিদি, শরীরে বড় বেদনা। তিনি বললেন, হবে না, বুড়ো বয়সে অত দাপাদাপি করলে? বলি, সময় নাই অসময় নাই, এই অঘ্রাণ মাসে তোরা আখড়া শুরু করলি, এটা কি ভালো হলো? সংক্রান্তি অব্দি সবুজ হইল না, যত অসৈরণ কাণ্ড। সত্যনারায়ণ সুর করে বললেন, তদেব লগ্নং সুদিনং তদেব চন্দ্রবলং তারাবলং তদেব বিদ্যাবলং দৈববলং তদেব লক্ষ্মীপতে তেঙ্ঘ্রিযুগং স্মরামি লক্ষ্মীপতে তেঙ্ঘ্রিযুগং স্মরামি স্মরামি। বৌদিদি জোর হাত কপালে ছোঁয়ালেন। সত্যি তো,
যে ক্ষণে ভগবানের নাম করে শুভ কাজ আরম্ভ হয় সেই তো শুভক্ষণ। সত্যনারায়ণ একটু হেসে মন্দিরে চলে গেলেন। প্রতি সন্ধ্যায় প্রসন্ন কেশবকে পড়ায়। কেশব ছেলেদের মধ্যে একটু বড় আর বুদ্ধিমানও। সে ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলীর প্রত্যক্ষ খণ্ড পড়েছে। প্রসন্ন তাকে অনুমান খণ্ড পড়ায়। সম্পূর্ণ গ্রন্থটি প্রসন্নের স্মৃতিতে ধরা আছে, তার পুস্তকের সাহায্য লাগে না। আজ কেশবেরও একটু গায়ে ব্যথা হয়েছে। প্রসন্ন তাকে জিজ্ঞেস করল, আইজনি পড়বা? কেশব প্রসন্নের ভাষা মোটামুটি বুঝতে পারে। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। প্রসন্ন বলল, চলো হাইটটা হাইটটা পড়ি, শরীরের বেদনা চলিয়া যাইব। আজ বিকালে প্রসন্নের খেলাধুলা কিছু হয়নি। অতি নিদ্রার জন্য ক্লান্ত লাগছে। হাঁটলে তারও ক্লান্তিটা দূর হবে। হাঁটতে হাঁটতে তারা ব্যাপ্তি লক্ষণ পড়া শুরু করল। প্রসন্নের পড়ানোর ধরনটি বেশ। সে প্রচুর উদাহরণ দেয়। শুধু পর্বত, ধূম, বহ্নি, মহানস, যজ্ঞশালা, আর্দ্রেন্ধন আর ঘটপটেই আটকে থাকে না। কেশবও অতি উত্তম ছাত্র। ছোট ছোট প্রশ্ন করে সে নিজের বোধ পরিষ্কার করে নিচ্ছে। রথতলা ছাড়িয়ে একটু এগোলেই পূর্ণাকে দেখা যায়। আরও একটু এগিয়ে গেলে অশ্বত্থতলা। কে যেন একটা দ্বীপ জেলে রেখে গেছে। অষ্টমীর দুর্বল চন্দ্রালোক সেখানে প্রবেশ করতে পারছে না। অশ্বত্থের কাণ্ডটি শ্বেত বস্ত্রে মোড়া। দীপালোকে তাকে অদ্ভুত দেখাচ্ছে। নিচে কতগুলি শিলাখণ্ড রাখা আছে। বনভোজনের অস্থায়ী উনুন এখানেই জ্বলে। শিলাখণ্ডগুলির উপর বসে গ্রামের মেয়ে বউরা চড়ু, খিচুড়ি আর লাবড়া ব্যঞ্জন রাঁধে। সেখানে পৌঁছে প্রসন্ন কেশবকে বলল, ব এইখানে ব। কিছুক্ষণ মুড়কি চেবানোর পর কেশব মাথা নিচু করে বলল, আমার ভাইটা মুড়ি, মুরগি, নাড়ু খেতে বড় ভালোবাসতো। প্রসন্ন তার নাটেশ্বরের বাড়িতে একটা ছোট ভাইকে রেখে এসেছে। সে বোঝে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে কেশবের কাঁধে হাত রাখল। মুড়ি মুরগি খাওয়ার পর আবার শুরু হলো তাদের পথ চলা আর পাঠ। তারা থামল পূর্ণা তীরে পৌঁছে। প্রসন্নের রোজ একবার পূর্ণাকে দেখা যায়। সে জন্মাবধি দেখেছে জল আর জল। তাদের গ্রামের পূর্ব দিকে কিছুটা গেলেই মেঘনা, দক্ষিণে পদ্মা। উত্তর দিকে গেলে ধলেশ্বরীও খুব দূরে নয়। প্রসন্ন প্রায় মাছের মতো জলপ্রিয়। তারা পূর্ণার পারে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ একদল অচেনা পরিযায়ী পাখি নাম না জানা কোনো এক লিপিতে কি এক বার্তা আকাশের পটে লিখে উড়ে গেল। তাদের কিচিরমিচির শুনে পথ চলা থামিয়ে একবার উপরে তাকালো একটি বলিষ্ঠ যুবক। তার গায়ের রং রাধারমণের মতো। সে দাঁড়িয়েও আছে রাধারমণের কোল ঘেঁষে, নইলে তাকে পাখিরা ঠিক দেখতে পেত। দেখার মতো শরীর তার। আজ সে কিঞ্চিত উতলা হয়ে আছে। গতকাল তার গোবিন্দ বোসের কাছারি লুট করে 53টা আকবরী মোহর পেয়েছে। তাদের সাথে দয়ারাম ছিল না। তার শরীরটা ভালো নেই, কিন্তু তাকে তো তার ভাগের মোহর পৌঁছে দিতে হবে। ঘন মেঘবর্ণের যুবকটি সেই মোহর নিয়ে চলেছে। অনেকক্ষণ দ্রুত গতিতে হাঁটলে তার কিঞ্চিত ক্লেশ বোধ হয়, তবু সে একটু পা চালিয়ে চলেছে। বাঁশের সাঁকোটা না পেরোলে সে নিশ্চিন্ত হতে পারছে না। চুন্নির মাঠ সহজ জায়গা নয়। আজ তার কেমন জানি ভয় ভয় করছে। অর্থই অনর্থের মূল। সামান্য কটা মোহর রক্ষা করার জন্য তার কত উদ্বেগ। তার থেকেই বোধ হয় ভয়টার জন্ম।
এমনিতে সে কাউকে ভয় করে না। তাছাড়া নরহত্যা করলে এখনও সে কিছুটা বিমর্ষ হয়ে যায়। কাল গোবিন্দ বোসের একটা পাইককে সে মেরে ফেলেছে। বেটা বড্ড বেশি সাহস দেখাচ্ছিল। আর একটা অবশ্য ডাকাত দেখেই ধুতি ভিজিয়ে ফেলেছে। এমনকি সে কিছুটা সাহায্যও করেছে লুণ্ঠনের কাজে। ডাকাতরা এমনিতে নরহত্যা করতে চায় না, কাজটা বেশ ঝামেলার, কিন্তু মাঝে মাঝে নিরুপায় হয়ে করে ফেলে। মরার সময় পাইকটা বড় করুণ চোখে চেয়েছিল, হাত জোর করে বলেছিল, মোর ঘরে মাগ ছেলে আছে। হাহ, মরণের সামনে সববার সাহসের থলি চুপসে যায়। বেটার বউটা এখন কি করছে কে জানে, পিতৃহীন ছেলেটাই বা কি ভাবছে। আচ্ছা, নরহত্যা করে কি তার পাপ হলো? দয়াদাদা তো বলে পাপ পুণ্য বলে আসলে কিচ্ছু নেই, এসব দুর্বল মানুষের বানানো গল্প। দয়াদাদা বামুন বাড়ির ছেলে, শাস্ত্র পড়েছে, কিন্তু যুবকটির মনে হয় পাপ পুণ্য আছে, তাদের ওজন টের পাওয়া যায়। গল্পকথার কি এত ওজন হবে? এইসব 7-5 ভাবতে ভাবতে সে বাঁশের সাঁকোর কাছে পৌঁছে গেল। এদিকে প্রসন্ন কেশবকে বলল, তুমি খাড়াও, আমি আইতে আসি। বলে সে কানে উপবীতটি জড়িয়ে আশাওড়া ঝোপের দিকে গেল। অনেক কাল আগে বিদ্যানগরের কোন রাজা পূর্ণার পারে পাথর দিয়ে একটা অনুচ্চ টিলা বানিয়েছিলেন। নিশ্চয়ই কিছু একটা খেয়াল মাথায় চেপেছিল। মাঝপথে কাজটা বন্ধ হয়ে যায়। সেই টিলা এখন ঘাস পাতায় ঢেকে আছে, দেখতে ভালো লাগে। কেশব তার মাথায় উঠে দাঁড়ালো। পাখিগুলো একটা হাহাকার বাতাসে ছড়িয়ে রেখে গেছে। কেশবের মনটা ভার হয়ে গেল। একা থাকলে ভাইয়ের কথা বেশি মনে হয়। 1 মাসের বেশি হয়ে গেল সে হারিয়ে গেছে, তার কথা কারোর মনে নেই। কেশব কি করে ভুলবে তার মা হারা ভাইটাকে? লোকে তাদের বলতো কানাই বলাই। কোথায় গেল সে? বাঁশের শাখোয় ওঠার মুখে তরুণ দস্যুটি মুখোমুখি হলো একটা খোঁড়া শেয়ালের। সে বেটা কি করবে না করবে বুঝে পাচ্ছিল না। পিছনের একটা ঠ্যাং খোঁড়া, পালানোর মতো জোর নেই। আবার সামনে একটা পাহাড়ের মতো মানুষের হাতে বিরাট লাঠি দেখে সে ভয়ও পেয়েছে প্রবল। ভয়ার্ত স্বরে সে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে চতুর্দিক দুর্গন্ধে ভরে গেল। দস্যুটির দয়া হলো। সে নাক টিপে একটু পেছিয়ে গিয়ে বলল, শেয়ালটা একটু দ্রুত পায়ে পথ ছেড়ে দিল। কেশব অষ্টমীর আধখানা চাঁদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছে মেঘগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর চাঁদটা চলছে। কেশব নিজেকে বলল, ভালো করে মন দিয়ে দেখ, আসলে মেঘগুলোই চলছে। সব দেখার মধ্যেই কিছুটা ব্যাখ্যা মিশে থাকে। বিশুদ্ধ দেখা বলে বোধহয় কিছু হয় না। সহসা একটা ভয়ার্ত শেয়ালের ডাক শুনে কেশব সাঁকোর দিকে তাকালো। মনে হচ্ছে কে একটা হেঁটে আসছে। কেশব সেদিকে আনমনে চেয়ে রইল। সাঁকো পেরিয়ে তরুণ দস্যুটি দেখল রাজার টিলার ওপর কে যেন দাঁড়িয়ে আছে, সাদা চাদরে ঢেকে। পূর্ণার বুক থেকে ছিটকে আসা আধখানা চাঁদের আলো তার মুখে পড়েছে। তার দৃষ্টি স্থির, শূন্য গর্ভ। একে দস্যুর বুক কেঁপে উঠল, শরীরে রোমাঞ্চ হল। কার্তিক অমাবস্যায় এই বালকটিকেই না সে ভুলিয়ে নিয়ে এসেছিল চুন্নির জলায়।